আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস 9, 10 যারা এসএসসি পরীক্ষা এবার দিবেন সবার জন্যই আসলে বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে চ্যাপ্টার 11। আপনাদের বইয়ের মধ্যে সব থেকে ভয়ানক যে অধ্যায়টা বলতে পারেন আসলে চ্যাপ্টার 11 খনিজ সম্পদ জীবাশ্ম। এটার ক্লাস নিয়ে চলে আসলাম। এটা টোটাল 5টা ক্লাস নিব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম ক্লাস সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি এবং হাইড্রোকার্বন। এই টপিকটার উপরে আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব টপিকগুলো যে ধরেন জীবাশ্ম জ্বালানি যখন পড়বো সাথে সাথে এই রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলবো। ঠিক একইভাবে হাইড্রোকার্বন যখন আমরা পড়বো দেখবো এখান থেকে কি রকম প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে এবং আসতে পারে, সব রকমের জিনিসপত্রগুলো একসাথে সলভ করে ফেলার চেষ্টা করবো। কেমন? সো আমাদের আজকে ক্লাস নাম্বার কত? আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 1। এটা একটু মনে রাখবেন, আমরা ধারাবাহিকভাবে হচ্ছে 1 2 3 4 এভাবে আগাতে থাকবো। সো টোটাল খুব সম্ভবত ক্লাস 6টা দিব আমি। হ্যাঁ, সো আমরা এটা ধারাবাহিকভাবে দেখলেই বুঝতে পারবেন। সো আমরা যদি বলি যে এই চ্যাপ্টারটা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় এই অধ্যায়টা থেকে মোটামুটি বলা চলে 15 নাম্বার চলে আসে। সো আপনি যদি আমার এই সিরিজটা করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ এই 15 নাম্বারই কনফার্ম করতে পারবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি। এবং বিগত 6 থেকে 7 বছর ধরে পড়িয়ে আসছি আমি, এবং এটা আমি বলতে পারি যে এই টপিক থেকে বা এই ক্লাসগুলো থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। সো আমরা যদি বলি এই যে এই অধ্যায়ের সিকিউ কয়টা আসে, কমপ্লিটলি একটা আসবে, অন্য চ্যাপ্টারের সাথেও গঘ মিলিয়ে দিতে পারে। এছাড়া যদি বলি যে এই অধ্যায়ের কোন টপিকগুলো সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে দেখবেন অ্যালকেনের প্রস্তুতি অথবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি। সুতরাং এইগুলো আমরা পার্ট বাই পার্ট যাব, যখন যেই টপিকগুলো পড়বো সাথে এইগুলো টেনে নিয়ে আসবো। সো বেসিক্যালি এই টপিকগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ এর একদম কোর পার্ট। এখান থেকে সিকিউ বিগত বছরে এসেছিল, আপনাদের সময়ও আসবে ইনশাআল্লাহ। তো এইগুলো নিয়ে কথা না বলে আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি এবং হাইড্রোকার্বন, এটাতে আসলে চলে যায়। এখান থেকে আসলে আজকের যে টপিকটা রয়েছে এখান থেকে বেসিক্যালি বিগত বছরে এমসিকিউ প্রশ্ন এবং ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন এগুলো চলে এসেছিল। সো আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, এই টপিকটা এমন ভাবে পড়বো যাতে করে এই বছরও যখন এই পার্টগুলো থেকে এমসিকিউ অথবা ক অথবা খ নাম্বার প্রশ্ন চলে আসবে যাতে খুব সহজে ইজিলি উত্তরগুলো করতে পারি। সুতরাং প্রথম পার্টটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এটা এই যে উপরের মধ্যে যদি টপিকের নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি? ধরেন মাটির নিচে বহুত সময় আগে, ধরেন ডাইনোসর তো আগে পৃথিবীর মধ্যে বসবাস করত। সো তারা একটা সময় কি হলো, মাটির নিচে চাপা পড়ে গেল। চাপা পড়ে থাকতে থাকতে তাদের একটা সময় কি গলে যাবে, নাকি ক্ষয় হয়ে যাবে, নাকি নষ্ট হয়ে যাবে। এই যে প্রাণীরা বা অথবা চিন্তা করতে পারেন উদ্ভিদ, যেরকম গাছপালা চিন্তা করতে পারেন, মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে যদি থাকে, এই থাকার ফলে যে জিনিসটাতে পরিণত হয় সেটাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। দেখো ভালো করে খেয়াল করো, এখানে বলছে দেখো বহু প্রাচীন উদ্ভিদ, মানে প্রাচীনকালের উদ্ভিদ মানে অনেক আগের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ, মানে মারা যাওয়ার পরে সেটার ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, তাকে আসলে জীবাশ্ম বলা হয়। এটা ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেমন এখানের মধ্যে আপনারা ছবিটা দেখলেই রিলেট করতে পারবেন, ডাইনোসর অথবা উদ্ভিদ অথবা গাছপালা যে কোনো কিছু যদি চিন্তা করেন সেগুলো মাটির নিচে থাকতে থাকতে এদের যে ধ্বংসাবশেষ, এই যে এরকম যে ফসিল বলা হয় অনেক সময়, সো এটাকে আসলে কি বলা হয়? জীবাশ্ম বলা হয়। জীবাশ্ম বলা হয়, সংজ্ঞাটা মনে রাখবেন। মানে মাটির নিচে থাকতে থাকতে যে ধ্বংসাবশেষটা পাওয়া যায় সেটাকে কি বলবো আমরা? এটাকেই বলবো আমরা জীবাশ্ম। এর পরবর্তীতে যদি যাই, জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচে থেকে পাওয়া যায়। তার মানে কি আমরা কি করি বলেন তো? ওই যে তোমার হচ্ছে গিয়ে গ্যাসের চুলাতে যে গ্যাসটা জ্বালাই, তার পরবর্তীতে এই যে এইটাকে হচ্ছে গ্যাস বলা হয়। কয়লা তো সবাই চিনেন, কয়লা ধুইলে যায় না ময়লা, এরকম কালো একটা প্রবাদ আছে না? সো কালো, হ্যাঁ, কাঠ যদি পোড়ানো হয় কালো কয়লা পাওয়া যায়। বাট মাটির নিচে অনেক দিন ধরে যদি উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা যদি থাকতে মাটির নিচে চাপা পড়ে থাকতে একটা সময় তারা কয়লাতে পরিণত হয়। তাহলে কয়লা, প্রাকৃতিক গ্যাস, মিথেন, প্রোপেন, বিউটেন, এইগুলো, পেট্রোলিয়াম যেগুলো আমরা কেরোসিন হিসেবে কাজ করি, হ্যাঁ, তারপর হচ্ছে বাইকের হচ্ছে তোমার জ্বালানি হিসেবে কাজ করি, তারপর হচ্ছে প্লেনের জ্বালানি হিসেবে কাজ করি, আলকাতরা হিসেবে কাজ করি, এইগুলোকে আসলে একত্রে পেট্রোলিয়াম বলা হয়। যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। যে এই জিনিসগুলো, তবে মনে রাখবেন কয়টা জিনিস? 3টা জিনিস মাটির নিচ থেকে পাই। নাম্বার 1 হচ্ছে কয়লা,
নাম্বার 2 হচ্ছে প্রাকৃতিক গ্যাস, নাম্বার 3 হচ্ছে পেট্রোলিয়াম। সো এটা আসলে পার্ট এমসিকিউ এ চলে এসেছিল বিগত বছরে, এবারও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা নাম মনে রাখবা। সো দেখো আমরা একটা এমসিকিউ সলভ করে ফেলি, সেটা হচ্ছে বলেছে এরা প্রশ্নে জীবাশ্ম জ্বালানি আসলে নিচের কোনটি। সো আমরা অলরেডি পড়ে ফেলেছি এই পেজের মধ্যে। দেখো জীবাশ্ম জ্বালানি আসলে তিনটা, একটা হচ্ছে কয়লা, একটা প্রাকৃতিক গ্যাস, আর একটা হচ্ছে পেট্রোলিয়াম। তাহলে আমরা কি বলতে, কয়লা হবে, প্রাকৃতিক গ্যাস হবে, পেট্রোলিয়াম হবে, অর্থাৎ এখানে যতগুলো অপশন দেখছো সবগুলো অপশনই হবে এটার উত্তর। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এরকম করে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলবো, কেমন? সো যারা এখনো কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য যত রকম ফ্রি কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এছাড়া কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুকে গিয়ে যদি সার্চ দাও আমার ফেসবুক গ্রুপ চলে আসবে, কেমিস্ট্রি ক্লাসরুম ফারদিন। সো এটাতেও জয়েন হয়ে যাবা। সো এখানে নিয়মিত আপডেট পেতে থাকবা কখন কোনটা আসলে ইউটিউবের মধ্যে আপলোড হচ্ছে। সো দেখো বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামকেও পাওয়া গেছে। বুঝো কোন জায়গার মধ্যে? হরিপুর বাংলাদেশের একটা জায়গা যেখানের মধ্যে গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে, গ্যাস ক্ষেত্র মানে কি যেখান থেকে আপনি গ্যাস তুলতেছিলেন, এরকম গ্যাস ক্ষেত্রে মানে আপনি গ্যাস তুলতেছেন, মাটির নিচ থেকে গ্যাস তুলতেছেন। তো গ্যাসকে তোলার সাথে সাথে ওই গ্যাসের সাথে পেট্রোলিয়াম জিনিসটাকে আমরা একটু পরে ডিটেইলসে জানবো। পেট্রোলিয়ামও পাওয়া গেছে। জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ, তাই এ সকল উপাদানের মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এটা একটু মনে রাখতে হবে যে জীবাশ্ম জ্বালানির মূল উপাদানটা কি। মানে আমরা তো বেসিক্যালি 118টা মৌল পড়ি, 118টা মৌলের মধ্যে কোন মৌলগুলো আসলে এই জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে বা কোন মৌলগুলো দিয়ে জীবাশ্ম জ্বালানি গঠিত, এটা মনে রাখবেন। এটা এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এবং আরেকটা জিনিস মনে রাখবো, হরিপুরে আসলে গ্যাস ক্ষেত্র পাওয়া গিয়েছে, গ্যাস পাওয়া গেছে, গ্যাসের একটা খনি পাওয়া গেছে যেখানে ওইটার সাথে আবার পেট্রোলিয়ামও পাওয়া যাচ্ছে। সো আমাদের যে এখানে একটা এমসিকিউ দেখো, বাংলাদেশের কোন এলাকাতে পেট্রোলিয়াম পাওয়া গেছে, কোন এলাকাতে। সো এইটার মধ্যে আমি উত্তর আপনাদের জন্য রেখে দিলাম, এটা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তার পরবর্তীতে যদি বলি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, ওই যে আমরা বললাম না প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে। সো প্রাকৃতিক গ্যাস বলতে আসলে কোন গ্যাসগুলোকে বোঝানো হচ্ছে, এই কোনটা আসলে বেশি থাকে প্রাকৃতিক গ্যাসে পার্সেন্টেজ করা হলে, এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত আশা করি আপনারা জানেন যে আমরা যে প্রাকৃতিক গ্যাসটা পাই সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় মিথেন, যার কারণে এটাকে বলা হয়েছে প্রধান উপাদান। কোনটাকে প্রধান উপাদান বলা হয় বলতো? প্রধান উপাদান কোনটাকে বলা হয়? প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রধান উপাদান হচ্ছে কোনটা? মিথেন। এখন মিথেনের পার্সেন্টেজ দুনিয়াব্যাপী কত? এটা হচ্ছে মিথেন হচ্ছে 80%, তারপর হচ্ছে ইথেন হচ্ছে 7%, প্রোপেন হচ্ছে 6%, বিউটেন 4%, আইসোবিউটেন হচ্ছে 4%, পেন্টেন হচ্ছে 3%। সো এইগুলো মনে রাখার কোনো অপশন আছে না বাবা, এইগুলো সবগুলো অবশ্যই এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এটা কি করবেন ভাইয়া, এইগুলো আপনারা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন কোনটার পার্সেন্টেজ কত। তবে আমাদেরকে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মিথেন পুরা দুনিয়া ব্যাপী হচ্ছে 80%। আই রিপিট, পুরা দুনিয়া ব্যাপী মিথেনের পার্সেন্টেজ হচ্ছে 80, কিন্তু বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশের যদি পার্সেন্টেজ করা হয় তাহলে সেখানে মিথেনের পরিমাণ পাওয়া যাবে 99.99%, মানে এতটাই বেশি। বাংলাদেশের তো প্রাকৃতিক গ্যাস প্রধান উপাদান, মানে প্রাকৃতিক গ্যাস মানেই হচ্ছে মিথেনকে বোঝানো হয়। তাহলে বাংলাদেশের কথা বলা হলে 99.99%। বাংলাদেশ যদি মেনশন করে না দেয়, শুধু বলে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেনের পার্সেন্টেজ কত, তাহলে তুমি শুধুমাত্র 80 দিবা। বাংলাদেশ মেনশন করলে 99.99, বাংলাদেশ না করলে 80%। এছাড়া বাকিগুলো ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, আইসোবিউটেন, এইগুলোর মান একটু মুখস্থ রাখতে হবে, একটু কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই বাবা। দেখো এখানের মধ্যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা, এই এমসিকিউটা আমি তোমাদের জন্য দিলাম, এটা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবা, কেমন? সেম একই ভাবে প্রাকৃতিক গ্যাসে প্রোপেন, ওই যে পার্সেন্টেজ গুলো দাগিয়ে দিয়েছি, একটু মনে করার চেষ্টা করো তো এইগুলোর মধ্যে কোনটা হবে। এটাও আমি বলবো কমেন্টের মধ্যে জানিয়ে দিবা যে কোনটা আসলে উত্তর হবে। সো আমি আশা করি তোমরা পারবা। এবং যদি তুমি দেখো যে এমসিকিউ গুলো ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ করতেছে, আমি কমেন্ট করব কিভাবে, ভিডিওতে একটু পজ করবা, যেহেতু রেকর্ডেডটা তোমরা পাচ্ছ, ভিডিওটাকে একটু দাঁড় করিয়ে দিবা, তারপরে পজ করে বা আটকাই দিয়ে কমেন্টের মধ্যে উত্তরটা দিয়ে আবারও এই জায়গায় এসে ক্লাসটা শুরু করে দিবা ইনশাআল্লাহ।
সো এর পরবর্তীতে দেখো বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, বাংলাদেশে কোন প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে বলতো? মিথেন, CH4। এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে শতকরা কত ভাগ মিথেন থাকে? এই যে দেখো বাংলাদেশ কথাটা যদি মেনশন করে দিয়ে দেয় তারা, তাহলে তুমি কি বুঝবা? এটা মিথেনকে বুঝবা। আসলে মিথেনের পার্সেন্টেজ আমি জানি না, তোমরা জানো, এটা একটু জানিয়ে দিবা ইনশাআল্লাহ। এটা একটু ভাববা, ভেবে উত্তরটা বলে দিবা। তারপরে দেখো আমরা একটু আগে বারবার বলতেছিলাম পেট্রোলিয়াম পেট্রোলিয়াম পেট্রোলিয়াম। সো পেট্রোলিয়াম জিনিসটা কি, পেট্রোলিয়াম কোন জায়গা থেকে আসে, পেট্রোলিয়াম থেকে কোন পার্ট গুলো আমরা পেতে পারি, এইগুলো একটু জানা গুরুত্বপূর্ণ। যেমন এখানের মধ্যে বলা হয়েছে পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে। মানে খনি থেকে, ধরেন আপনি মাটির নিচ থেকে তেল তুলতেছেন, এবং এখানে তো বালি, তারপর হচ্ছে বিভিন্ন রকম ময়লা লেগে থাকবে। সো সরাসরি তোলা, ওই যে বালি অবস্থায় লেগে থাকা অবস্থায়, ময়লা লেগে থাকা অবস্থায়, এই অবস্থাটাকে বলা হয় অপরিশোধিত। অর্থাৎ আপনি এটাকে শোধন করেননি, অর্থাৎ আপনি এটাকে পরিষ্কার করেননি, এখন এটা ব্যবহারের যোগ্য না। সো এই অবস্থাটাকে কি বলবো বলতো? অপরিশোধিত। সো এই অপরিশোধিত অবস্থাটাকে আসলে কি বলা হয়? পেট্রোলিয়াম বলা হয়। সো এই অপরিশোধিত তেল হচ্ছে অস্বচ্ছ, ওই যে বললাম যে এখানে ময়লা লেগে থাকবে তাই এটা অস্বচ্ছ। কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়, মানে মাটি নিচ থেকে উপরে তুলবেন, এটা দুর্গন্ধযুক্ত হওয়াটা খুব বেশি স্বাভাবিক। কেন? কারণ হচ্ছে দীর্ঘ অনেক আগের প্রাণীদের মৃতদেহ থেকে আসলে এটা তোলা হচ্ছে। তো প্রাণীদের যেহেতু মৃতদেহ থেকে এটা তোলা হচ্ছে, আই রিপিট, তাহলে মৃতদেহ তো একটু গন্ধযুক্ত হতেই পারে, তাই না? তো এই গন্ধযুক্ত হবার অন্যতম কারণটা কি? সেটা হচ্ছে সালফার। এটা একটু মনে রাখতে হবে। কি বললাম? সালফার। এটা একটু মনে রাখবো। কোনটা? সালফার। এখন দেখো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল থেকে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, ওই যে মাটির নিচ থেকে যে আমরা তুলবো, এটা হচ্ছে এইটা, এই যে দেখো এটা হচ্ছে এইটা পার্ট, মাটির নিচ থেকে আমরা তুলবো। আমরা এটাকে মাটির নিচ থেকে এখান থেকে এই যে তুলবো, তোলার পরে যদি আমরা এটাকে 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট দেই, তাহলে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যাবে। এই যে দেখেন 0 থেকে মানে 20-25 এখানে দিছে, এই যে দেখেন এটাকে আমরা পেট্রোলিয়াম গ্যাস পাবো, এই যে যেটা আমরা আসলে বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন কত থেকে কত? এইগুলো একটু মানগুলো যেগুলো দাগিয়ে দিবে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে এমসিকিউ তে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং দেখো স্ফুটনাঙ্ক কত থেকে কত? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। এছাড়া পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। এটা একটু মনে রাখতে হবে, হাইড্রোকার্বনের সংখ্যা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে, এটাও মনে রাখতে হবে। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে? 2 ভাগ। এগুলো এমসিকিউ এ আসতে পারে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে আমরা পেট্রোলিয়াম গ্যাস বলতেছি, এটাকে আরেকটা নামে পরিচিতি করা যেতে পারে, সেটা হচ্ছে এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এল তে বোঝানো হয় লিকুইফাইড, পি তে হচ্ছে পেট্রোলিয়াম, জি তে হচ্ছে গ্যাস। সো নামে রান্নাঘরের কাজে আমরা ব্যবহার করি। সুতরাং পেট্রোলিয়াম গ্যাসের আরেকটা নাম হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা একটু মনে রাখতে হবে। পেট্রোলিয়াম গ্যাস তো আছে, এটা হচ্ছে লিকুইফাইড, অর্থাৎ হচ্ছে আপনি এটাকে পরিশোধন করবেন। বুঝতে পারছেন আমার কথা? কত ডিগ্রিতে? 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন বলছে নিচের কোনটাকে, এই যে দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়, মানে এলপিজি বলা হয়। এখানে অপশন দেয়া থাকলে আপনি একটু উত্তর করে দিবেন, আমি দেখবো যে আপনি উত্তরটা করতে পারেন কিনা। এরপরে আসি পেট্রোলের, এই পেট্রোলিয়ামের পার্টে যদি আমরা এই মিডিল পয়েন্টটা দেখো, যে পেট্রোল, দেখো এখানের মধ্যে পেট্রোল বা গ্যাসোলিন বলা হয়েছে। পেট্রোলকে আমরা গ্যাসোলিনও বলতে পারি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, যে পেট্রোলকে আসলে কি বলা হয়? গ্যাসোলিন বলা হয়। এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই যে দেখো, যদি তুমি এটাকে, এই যে দেখো মাটির নিচ থেকে তেলটাকে নিয়ে এসে হিট করো 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত, তাহলে তুমি সেটাকে গ্যাসোলিন অথবা পেট্রোল পাবা। সো এটার কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত। এইগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু মার্ক করে রাখবা বইয়ের মধ্যে। নিচের কোনটাকে গ্যাসোলিন বলা হয়? এখনই আমরা পড়লাম গ্যাসোলিন কোনটাকে বলা হয়। এইগুলোর মধ্যে আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করবেন কোনটাকে আসলে গ্যাসোলিন বলা হয়। এর পরবর্তীতে যদি বলি ন্যাপথা, খুবই ইম্পর্টেন্ট ন্যাপথা। সো এই যে পার্টটা, এই যে দেখেন আমরা এইটা পার্ট পড়ছি, এইটাও পড়ছে। এখন 3 নাম্বার পার্ট হচ্ছে এই যে দেখো ন্যাপথা। সো এই যে দেখো ন্যাপথা হচ্ছে 21 ডিগ্রি, এটা বোর্ড পরীক্ষায় আসছিল, 21 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত হিট দিলে আমরা এই যে দেখো এখানের মধ্যে পেট্রোলিয়াম বা পেট্রোলটাকে আমরা যদি 171 থেকে 120, এখানের মধ্যে মানগুলো একটু ডিফারেন্ট, কারণ এক এক জায়গায় এক এক মান। এটা যেহেতু বোর্ড বইয়ের পড়া, বোর্ড বইয়ে যে ভ্যালুটা দেওয়া রয়েছে আপনি সেটাই ফলো করবেন অবশ্যই। সুতরাং 71 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দিলে আমরা কোনটা পাবো? আমরা পাবো হচ্ছে ন্যাপথা।
কোনটা পাবো? ন্যাপথা। হাইড্রোকার্বন সমূহ থাকে, তাদের অণুসমূহের কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14 পর্যন্ত। এটা একটু মনে রাখবো। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে, এটা একটু মনে রাখবো, শতকরা 10 ভাগ। এইগুলো এমসিকিউ এর জন্য টুকটাক পড়বে, তবে এখানে এই প্রশ্নটা বিগত বছরে এমসিকিউ বোর্ড পরীক্ষায় এসেছিল। এরপরে আসো কেরোসিন। সবাই চিনি আমরা কেরোসিনকে, তাই না? সো দেখো এই যে এখানের মধ্যে দেখো ন্যাপথা, এই যে প্যারাফিন দিয়ে দিছে আসলে। সো দেখো এই অঙ্কের স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে কত? 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কেরোসিনের ক্ষেত্রে এই তাপমাত্রাটাও কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাও বোর্ড পরীক্ষায় বিগত বছরে এসেছিল। সুতরাং কি মনে রাখবে? এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তারপর হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে, এমসিকিউ এর জন্য পড়ে রাখবো। জেড ইঞ্জিনের জ্বালানি হিসাবে আসলে এটাকে ব্যবহার করা হয়। আমরা কেরোসিন শুধুমাত্র মনে করি যে বাসা বসত বাড়িতে হচ্ছে বিভিন্ন রকম বাতি টাতি জ্বালানোর জন্য ব্যবহার করি, ব্যাপারটা এরকমটা না মোটেও। আমরা এগুলো বেসিক্যালি ব্যবহার করি জেড ইঞ্জিনে, কারণ এটা অনেক বেশি পরিমাণ এনার্জি তৈরি করে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এর পরের কথাবার্তা যদি আমরা বলতে যাই, তার পরবর্তীতে কথাবার্তা যদি আমরা বলি, তাহলে হচ্ছে গিয়ে তোমার বলতে হয় ডিজেল নিয়ে। ডিজেলের কথা বললে এর স্ফুটনাঙ্ক 171 থেকে 270 মনে রাখবো। কার্বন সংখ্যাটা মনে রাখবো। হ্যাঁ, তারপর কোনটা হিসেবে ব্যবহার করা হয় এটাও একটু মনে রাখবো। এগুলো এমসিকিউ এর জন্য পড়ে ফেলবো, নিজেরা থেকে পড়ে ফেলবো। প্যারাফিন মোম, এই যে প্যারাফিন বলে দিছিলাম, প্যারাফিন। হ্যাঁ, প্যারাফিনের ক্ষেত্রে কি মনে রাখবো? এর তাপমাত্রা হচ্ছে 271 থেকে 340। এর কার্বন 20 থেকে 30। এটা হচ্ছে টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো একটু মনে রাখবো, এগুলো একটু মনে রাখা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পিচ। পিচ মাটির মধ্যে ওই যে তোমার হচ্ছে রাস্তা তৈরি করার সময় যে পিচ, সেটার কথা বলা হয়েছে। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 340 ডিগ্রি। এর কার্বন সংখ্যা হচ্ছে বেসিক্যালি 30-এর বেশি হয়, রাস্তা তৈরিতে এটা কাজে লাগে। ক্লিয়ার? সো এইগুলো কি করব? এইগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এগুলো আসলে মানে বুঝানোর কিছু নেই, এগুলো সরাসরি মুখস্থ করে ফেলবো। আমি এই জন্য এখানে রেখেছি এই স্লাইডগুলো, কারণ এগুলো বুঝানোর জন্য যে ভাই এইগুলো তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে বিগত বছরে এমসিকিউ এসেছিল, এবারও আসবে। আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে চলে যায়। আমরা তো জীবাশ্ম জ্বালানি সম্পর্কে অনেক কিছু পড়লাম, এমসিকিউ গুলো দেখলাম, এর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এর পরের পার্টটা যদি বলি তোমার হচ্ছে হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বনটা বেশ গুরুত্বপূর্ণ। হাইড্রোকার্বনের মধ্যে কিন্তু এর সংজ্ঞাটা লুকায় আছে। এই হাইড্রো অর্থ কি? হাইড্রো মানে বোঝানো হয় হাইড্রোজেন, বুঝেন? প্লাস কার্বন মানে কি? কার্বন মানে বোঝানো হয় এই যে কার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যে কম্পাউন্ড অথবা যৌগগুলো রয়েছে তাদেরকে একসাথে বলা হয় হাইড্রোকার্বন। আই রিপিট, হাইড্রোজেন এবং কার্বন, এই হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যে যৌগগুলো রয়েছে এদেরকে কি বলা হবে? হাইড্রোকার্বন বলা হবে। এই যে দেখেন, হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগ। এটা ক নাম্বার প্রশ্নে আসতে পারে, অথবা এমসিকিউতেও পরীক্ষার মধ্যে তোমার চলে আসতে পারে যে হাইড্রোকার্বন আসলে কোনটা। যেমন এই যে দেখো মিথেন, মিথেনের মধ্যে খেয়াল করবে কার্বন এবং হাইড্রোজেনই রয়েছে, এর বাইরে কোনো কিছু নাই। এই যে ইথিনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। সাইক্লোহেক্সেন কার্বন এবং হাইড্রোজেন আছে, অন্য কোনো কম্পাউন্ড নাই কিন্তু। বেনজিন কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। এই যে কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যে যৌগ, এখানে যদি খেয়াল করো দেখবে এই যে কার্বন এবং শুধু হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এদের সমন্বিত যে কম্পাউন্ড গুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা সহজ সোজা সাপটা ভাষায় হাইড্রোকার্বন বলবো। এর পরবর্তীতে যদি আমরা বলি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেন ভাইয়া। হাইড্রোকার্বনকে যখনই আপনি ভাগ করবেন মনে রাখবেন তখনই দুইটা পার্টে ভাগ করতে পারবেন। আই রিপিট, হাইড্রোকার্বনকে যখন আপনি ভাগ করবেন, প্রত্যেকটা বার যখন ভাগ করবেন 2 ভাগে ভাগ করা যায়। এটা একটু মনে রাখতে হবে, এদের শ্রেণী বিভাগ থেকে কিন্তু প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। সো হাইড্রোকার্বনকে প্রথমে যখন আমরা ভাগ করব, একটাকে বলবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটাকে বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মানে কি জানেন? অ্যারোমেটিক মানে হচ্ছে চক্রা বক্রাকার। যেমন আপনার বইয়ের মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুইটাই উদাহরণ দেওয়া রয়েছে, দুইটাই সুপার ডুপার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা যদি বলি, একটা হচ্ছে এরকম করে দেওয়া রয়েছে, একটা হচ্ছে বেনজিন। হ্যাঁ, একটা হচ্ছে বেনজিন যেটা সংকেত হচ্ছে C6H6, একটু নোট করে রাখবেন। এর পরবর্তীতে আরেকটার কথা যদি বলি সেটা হচ্ছে ন্যাপথলিন, এরকম করে দিয়ে এরকম করে দেয়া। হ্যাঁ, সো ন্যাপথলিন এটা হচ্ছে C10H8, বুঝছেন? সো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যদি আপনারা এগুলো মনে রাখতে না পারেন তাহলে কিন্তু বিপদ আসলে। সো একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে ন্যাপথলিন। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন খুবই সুন্দর করে উদাহরণগুলো দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে যে কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে ন্যাপথলিন। আমি লিখে দিলাম ন্যাপথলিন। সো এইটা যদি পার্টটাকে আলাদা করে রাখি তাহলে এখন আমরা পড়াশোনা করব কোন পার্টটা নিয়ে? ভাই আমরা এখন পড়াশোনা করব এই পার্টটাকে নিয়ে, এই পাশের পার্টটাকে নিয়ে। সো এই পাশের পার্ট নিয়ে যদি বলি অ্যালিফেটিক মানে এরকম চক্রা বকরা দেখবো না, ইজিলি কিছু যৌগ দেখবো। যেমন অ্যারোমেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল মানেটা কি? কার্বনের দুই প্রান্ত খোলা থাকবে, মানে এরকম করে খোলা থাকবে, বুঝেন? কার্বনের দুই হাতে এরকম করে খোলা থাকবে। যেমন দেখেন এখানের মধ্যে দুইটার কথা বলছে, একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা বলছে বদ্ধ শিকল। সো মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে এরকম করে দুই পাশ মুক্ত অবস্থায় থাকবে। বদ্ধ মানে কি? বদ্ধ মানে হচ্ছে এভাবে থাকতে পারে। এই যে দেখো, এটা দেখো, দেখলেই মনে হয় যে এটা একটা বন্ধ। আবার এই যে দেখো, এই যে দেখো, দেখলেই মনে হয় যে এটা একটা বন্ধ যৌগ। সো এরকম বন্ধ থাকলে সেগুলোকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আরেকটা সুন্দর নাম রয়েছে, সেটাকে আমরা বলবো অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। আই রিপিট, কি বলবো? অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। কি? অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। সুতরাং বদ্ধ শিকল হাইড্রোকার্বন অথবা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। আর এইদিকে যদি আমরা বলি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কথা, এটাকেও আমরা বেসিক্যালি হচ্ছে কি আবার দুই ভাগে ভাগ, এটার কোনো শ্রেণী বিভাগ নাই। সো আমরা যদি কাউকে ভাগ করি দুই ভাগেই ভাগ করতে হবে। সো এটার শ্রেণী বিভাগ থাকলে দেখতেন দুই ভাগেই থাকতো। সো আমরা মুক্ত শিকলে আসি। মুক্ত শিকলে দুই প্রান্ত এভাবে মুক্ত থাকে, হইতে পারে এভাবে হচ্ছে মুক্ত আছে, হইতে পারে এরকম করে মুক্ত আছে। সুতরাং যদি কার্বন কার্বন একক বন্ধন মুক্ত অবস্থায় থাকে, বেসিক্যালি এই যে এখানে চিন্তা করেন, এই যে কার্বন কার্বন একক বন্ধন মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল বলা হয়। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে অ্যালকেন। একটাই উদাহরণ, একটাই পরীক্ষায় আসে, মনে রাখবেন, অ্যালকেনকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, বুঝছেন? মুক্ত শিকল, মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত এই ওয়ার্ডটা একটু মনে রাখবেন। সম্পৃক্ত যদি আসে তাহলে সেটার ক্ষেত্রে কি আসবে? অ্যালকেন আসবে, অ্যালকেন। আর যদি কখনো এরকম চলে আসে অসম্পৃক্ত, অসম্পৃক্ত মুক্ত শিকল। অসম্পৃক্ত মানে হচ্ছে বোঝানো হয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। সো কার্বন কার্বন যদি কখনো দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকিন। সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন মানে হচ্ছে অ্যালকাইন। এই জিনিসগুলো একটু মনে রাখবে, একটু পরে প্রশ্ন পরীক্ষায় আসবে, দেখতে পারবা যে পরীক্ষা এইভাবে দিয়ে দেয়, নিচের কোনটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো অপশন দেয়া থাকবে, তোমাকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ধরতে হবে সুন্দর করে কিন্তু। সো এই অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন এইগুলোকে কিভাবে ধরবো, যদি তুমি একদম নতুন প্রথম অবস্থায় ভিডিওটা দেখো তাহলে এটা বুঝতে একটু সমস্যা হবে। সো আমাদের কিন্তু এই লেকচার 2-3 তে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে। যখন আমরা এগুলো ডিটেইলসে পড়বো তখন এই জিনিসগুলোকে ধরা শিখবো, তখন আমরা এমসিকিউ এ আসলে সহজে উত্তরটা দিতে পারবো। নিচের অ্যালকিন অপশনটা দেখা থাকলেই আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল বলবো, অ্যালকেন পাইলেই সেটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল বলবো। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর এই বদ্ধ শিকল অথবা অ্যালিসাইক্লিকের কথা যদি বলি, বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক, একটা জিনিস মনে রাখবা, বদ্ধ শিকলের নামের প্রথমে সাইক্লো অ্যাড হয়। দেখো সাইক্লিক না, সাইক্লিক যৌগ না, তাহলে মনে রাখবা এটা 4 কার্বন, যার কারণে এর নামটা যাই হোক এর নামের প্রথমে সাইক্লোটা অ্যাড হবে, সাইক্লো। সো 4 কার্বন হলে আমরা বিউটেন বলি, একক বন্ধন যুক্ত। এগুলো আমরা পরে শিখবো অ্যালকেন শেখার সময়, এটা নিয়ে পেশা নেওয়ার কোনো কিছু নাই। সো একই ভাবে দেখো 3 কার্বন রয়েছে, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাহলে এটাকেও আমরা বলবো সাইক্লো, এটাকেও বলবো আমরা সাইক্লো, মাইক্লো না, এটা হচ্ছে স দন্ত স, সাইক্লো। তারপর হচ্ছে এটা 3 কার্বন জন্য আমরা এটাকে প্রোপেন বলবো, 3 কার্বন জন্য এটাকে কি বলবো? প্রোপেন বলবো। তার মানে এটাকে আমরা বলবো সাইক্লো প্রোপেন। এই যে যৌগগুলো লিখে দিলাম, এটা একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। দরকার হলে এটা খাতার মধ্যে লিখে নেন, একদিনে সারাদিন মুখস্থ করেন। বাট এই জায়গাটা একদম জৈব যৌগ যে আমরা শুরু করতেছি সেটার একদম কোর পার্ট। সো এটা থেকে এমসিকিউ কি আসবে? নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এমসিকিউ কি আসবে? নিচের কোনটা অ্যালিসাইক্লিক সাইক্লো যৌগ। কিভাবে বুঝবো অ্যালিসাইক্লিক বা বদ্ধ শিকল যদি হাইড্রোকার্বন বলে, সাইক্লো নামটা খোঁজার চেষ্টা করব, ইজি। তার পরবর্তীতে যদি আমাকে মুক্ত শিকল বলে, আমরা মুক্ত শিকল দুই ধরনের যৌগ হয়, একটা কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। একক বন্ধন হলে কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দ্বিবন্ধন হলে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। পেট্রোলিয়াম। এখন এখানের মধ্যে বলছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। সো মুক্ত শিকল হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? একটাকে বলা হয় অ্যালকেন, অ্যালকেন, তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন।
এখন ভাইয়া এদেরকে আগে চিনবো আমরা, এই এমসিকিউটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেখে দেয়া যে এরকম প্রশ্ন আসলে আসে। বেনজিন এটা তো প্রথমেই হবে না, কারণ এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন এটা প্রথমেই হবে না, এটা অ্যারোমেটিক যৌগ। সো এই দুইটার মধ্যে আসলে কোনটা হতে পারে আসলে? সো এইখান থেকে আপনাকে খুঁজতে হবে কোনোটা কি অ্যালকেন আছে, কোনোটা কি অ্যালকিন আছে, কোনোটা কি অ্যালকাইন আছে। সো আপনি যদি আগে পড়ে ফেলেন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের পর্বগুলো, তাহলে আপনি একটু উত্তরটা দিয়ে যান, না পারলে সমস্যা নেই, পরের ক্লাসগুলো দেখলে যখন চিনবো এগুলো ইজি হয়ে যাবে। সেম একই প্রশ্ন কোনটা, বদ্ধ শিকল। বদ্ধ যদি শব্দটা আসে আমার পরীক্ষায়, বদ্ধ যদি আসে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আমি প্রথমে বলেছি সাইক্লো নামটা খেয়াল করবেন। সাইক্লো নামটা যদি থাকে তাহলে বুঝবেন এটা আসলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে মিন বা বোঝাচ্ছে আসলে। এর পরবর্তীতে নিচের কোনটা, মুক্ত শিকল হাইড্রোকার্বন। ওই যে বললাম মুক্ত শিকল মানে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এদেরকে খুঁজবেন। এই যে দেখেন অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন সবগুলো রয়েছে, তার মানে আমার উত্তর হবে সবগুলো। তার পরবর্তীতে যদি আমরা বলি এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়, এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? সো এলিসাইক্লিক মানে কি, বদ্ধ শিকল। বুঝতে পারছো আমার কথা? সো আমাকে যদি কখনো এরকম আসে, যেমন আমি এখানের মধ্যে যদি দেখাই, এই যে দেখো আমি তোমাদেরকে দাগিয়েও দিয়েছি, এই যে এলিসাইক্লিক মানে বদ্ধ শিকল। সো বদ্ধ শিকলকে বোঝানো হয়। সো এইটা কি আসলে কোন ধরনের যৌগ? অ্যালিফেটিক যৌগ। দেখো অ্যালিফেটিকের শ্রেণী বিভাগে কিন্তু অ্যালিসাইক্লিক আসতেছে অথবা বদ্ধ শিকল আসতেছে। সুতরাং আমরা যদি এখানে একটু খেয়াল করি, সেটা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে বদ্ধ শিকল। হ্যাঁ, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক। এখন এটা কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক এগুলোরও পার্ট আসে। দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন, এর উত্তর কিন্তু এটাও আসে যে অ্যালিফেটিক, বাট স্পেসিফিক ভাবে যদি আপনি যান, অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বদ্ধ শিকল আর একটা মুক্ত শিকল। যদি আপনার অপশনে বদ্ধ শিকলটা না দেয়া থাকতো, তাহলে আমি দাগাইতাম অ্যালিসাইক্লিকটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, যেটা আমি প্রথমে এটা খেয়াল করি না, অপশনে আছে। তো আপনি যদি অপশনে টু দা পয়েন্ট পান যে বদ্ধ শিকলও দেয়া রয়েছে, অ্যালিফেটিকও দেয়া রয়েছে, সো এখন অ্যালিসাইক্লিক মানে দাগাবো কোনটা আসলে? যদি স্পেসিফিক পয়েন্ট দেয়া থাকে উত্তরে, তাহলে আপনি স্পেসিফিক ভাবে উত্তরটা দিবেন। সো উত্তর এটাও হতে পারে, এটাও হতে পারে, বাট স্পেসিফিক ভাবে বললে এটা উত্তর, এটা অপশনে না থাকলে ক নাম্বারটা উত্তর। এগুলো একটু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? নিচের কোনটা, মুক্ত শিকল হাইড্রোকার্বন, ওই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এইগুলো একটু ধরবেন, ধরার পর এখানের মধ্যে খোঁজার চেষ্টা করবেন। আমি জানি বুঝবেন না, প্রথমবার দেখলে এত চিন্তিত হওয়ার কিছু নেই, পরের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু পড়াশোনা আমরা করি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পড়াশোনা তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে দেয়া রয়েছে, যে অ্যারোমেটিক শব্দটা এসেছে অ্যারোমা শব্দ থেকে। এই অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত। মানে আগে যখন ওই অ্যারোমেটিক জিনিসগুলো পাইতো, সেখান থেকে একটা ফ্লেভার বের হইতো, সুগন্ধ বের হইতো, যার কারণে অ্যারোমা থেকে অ্যারোমেটিক নামটা এসেছে। এই অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। পরীক্ষায় আসে কিন্তু এইগুলো, এই যে বোল্ড করাগুলো আসে, কিন্তু প্রথমে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল, সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের আসলে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। এইগুলো একটু মনে রাখতে হবে। কিসের জন্য? এগুলো অবশ্যই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরের কথা যদি বলি, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণের কথা যদি আমি তোমাদেরকে বলি, তো প্রথমে যদি আমি তোমাদেরকে উদাহরণের কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখো বেনজিন এবং ন্যাপথলিন, এটা অলরেডি আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, সুপার ডুপার ইম্পর্টেন্ট বাবা, সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, উদাহরণগুলো, এবং এদের সংকেতগুলো দেখো এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক গুলোর ক্ষেত্রে কার্বন সংখ্যা দেখো, এখানে কার্বন সংখ্যা কয়টা, 6টা না, এখানে কার্বন সংখ্যা 10টা না। ভাইয়া মিনিমাম কতগুলো কার্বন হইতে হবে যদি অ্যারোমেটিক যৌগ হতে চায়? উত্তর হচ্ছে ভাইয়া 5টা 6টা কিংবা 7 সদস্যের সমতলীয়। সমতলীয় মানে কি, এই যে এরকম, এরকম দেখতে এরকম হইতে হবে, এরকম হইতে হবে, বুঝতে পারছো? এই যে এরকম, এইরকম টাইপের যৌগগুলোকে বলা হয় সমতলীয় যৌগ, দেখতে এরকম হতে হবে। সো তার পরবর্তী নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটার উত্তরটা তোমরা দাও তো, ন্যাপথলিন অ্যালকাইন অ্যালকিন, তোমরা একটু দাও নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা একটু দাও দেখি। অপশনগুলো একটা চেঞ্জ করে দিয়েছি, একটু কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবা। এরপরে থ্যাংক ইউ আজকের ক্লাসটা সম্পূর্ণ করার জন্য, বাট এর বাইরেও হচ্ছে মাঝে মাঝে একটা প্রশ্ন চলে আসতে পারে। থ্যাংক ইউ এর আগে বলি, সেটা হচ্ছে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। খুব কম আসে যদিও বা এটা এইচএসসি এর পড়াশোনার পার্ট। সো যদি কখনো চলে আসে, কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে বেনজিন হচ্ছে বেনজিন অ্যারোমেটিক যৌগ। কি যৌগ? অ্যারোমেটিক যৌগ, এটা তো আমরা জানি অ্যারোমেটিক যৌগ। এটা কি করতে বলবে? ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন যদি কখনো বলে যে বেনজিন একটা, অথবা ন্যাপথলিন,
বুঝতে পারছো? সো অথবা ন্যাপথলিন, বেনজিন অথবা ন্যাপথলিন যদি আমাকে বলে যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করব আসলে? তাহলে আমরা কি করব বা কিভাবে উত্তর দিব আসলে? এটা আমাদেরকে বোঝাতে একটু গুরুত্বপূর্ণ, একটু ইম্পর্টেন্ট। সো দেখো, এইটা এক্সপ্লেইন করার জন্য তোমাদের এসএসসি এর বইয়ের আসলে এক্সপ্লেইন গুলো দিয়ে দেয়নি। সো এক্সপ্লেইন গুলো দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাকেলের তত্ত্ব জানতে হবে, যেটা এইচএসসি তে আছে। হাকেল তত্ত্ব। সো হাকেল তত্ত্বটা কি ভাইয়া? এটা এইচএসসি তে আছে। এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা তোমাদের নাই ভাইয়া। আমি যদি এটা দিয়ে এক্সপ্লেইন করি কেটে দিবে, উত্তর হচ্ছে না। আরে ভাই, তোমাদের বইয়ের মধ্যে প্রশ্নই দিবে তো বইয়ের বাইরে, উত্তরটা এর বাহির থেকেই দিতে হবে। ক্লিয়ার? সো দেখো, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে হাকেল তত্ত্ব মানেটা কি? হাকেল তত্ত্ব মানে বোঝানো হয় কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক হতে চায়, কোনো একটা যৌগ যদি কি হতে চায়, কোনো একটা যৌগ যদি আমার অ্যারোমেটিক হতে চায়। সো উনি বলে গেছে অ্যারোমেটিক যদি কোনো একটা যৌগ হতে চায়, তাহলে অ্যারোমেটিক হবার শর্তটা কি? অ্যারোমেটিক হওয়ার শর্তটা হচ্ছে এই যৌগটার মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। কি থাকতে হবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এটা আবার কেমন জিনিস আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে বুঝতে পারবা। সো n মানে কি? n মানে বোঝানো হয় এখানের মধ্যে চক্র সংখ্যা। কি সংখ্যা? চক্র সংখ্যা। কি সংখ্যা? চক্র সংখ্যা। সো দেখো, ভালো করে খেয়াল করো, কোনো একটা যৌগ যদি আমি বেনজিনকে এখানের মধ্যে টার্গেট করি, ভাইয়া আপনি এখানের মধ্যে বেনজিন দিয়ে বুঝান। ধরেন আপনি যখন বেনজিন এখানের মধ্যে আট করবেন, এই যে এখানের মধ্যে যখন বেনজিনটা আট করবেন, বেনজিনটা দেখতে কিন্তু এরকম হবে। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, বেনজিনটা যে আমার দেখতে এরকম হয়, এই যে ভিতরের যে ডাবল বন্ড গুলো রয়েছে না, এই যে বন্ডগুলো দেখতে পারতেছেন আমরা, এই যে ভিতরের বন্ড, এদেরকে আসলে এই বন্ডগুলোকে বলা হয় পাই বন্ড। কি বন্ড? পাই বন্ড বলা হয়। আর বাইরের যে এই যে একটা লেয়ারের যে বন্ডগুলো, সেগুলোকে সিগমা বন্ড বলা হয়। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে ইনশাআল্লাহ আরো ডিটেইলসে শিখবো, কেমন? সো একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাকে এখানের মধ্যে কিন্তু পাই ইলেকট্রনের কথা বলেছে। একটা জিনিস দেখেন, এখানের মধ্যে বেনজিনের ক্ষেত্রে খেয়াল করেন, সেটা হচ্ছে আপনি যখন এটা আট করবেন, এখানের মধ্যে সবসময় মনে রাখবেন যে একটা বন্ড, যখন আপনারা দেখবেন এরকম একটা বন্ড, মনে রাখবেন একটা বন্ডে না দুইটা ইলেকট্রন থাকে, দুই প্রান্তে দুইটা ইলেকট্রন থাকে। এভাবে দুই প্রান্তে কয়টা ইলেকট্রন থাকবে? দুই প্রান্তে দুইটা ইলেকট্রন থাকবে। দুই প্রান্তে কয়টা ইলেকট্রন থাকবে? দুই প্রান্তে দুইটা ইলেকট্রন থাকবে। সো এখন দেখো, তারা একটা পাই বন্ডে, আমি যদি বলি একটা পাই বন্ডের কথা যদি আমি বলি, তাহলে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে বন্ডটা যদি হয় পাই বন্ড, তাহলে সেই ইলেকট্রনটাকেও বলবো পাই ইলেকট্রন। তাহলে এখানের মধ্যে বেনজিনে খেয়াল করো, কয়টা পাই বন্ড? বেনজিনে পাই বন্ড কয়টা বলো? বেনজিনে পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে এই যে দেখো, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, এইগুলো কিন্তু পাই বন্ড ভিতরের গুলো। তাহলে পাই বন্ড কয়টা? তিনটা। তাহলে এখানের মধ্যে পাই ইলেকট্রন কয়টা বলো তো বাবা? তাহলে একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তাহলে এখানের মধ্যে পাই বন্ড কয়টা আছে বলো? তিনটা। তাহলে এখানের মধ্যে আমি কি করব? 3 গুণন 2 করে দিব। তাহলে কয়টা ইলেকট্রন থাকবে এখানের মধ্যে? 6টা পাই ইলেকট্রন। তাহলে বেনজিনের কথা হচ্ছে যে ভাই, বেনজিনের মধ্যে কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা পাই ইলেকট্রন আছে। এখন আমরা হাকেলের নীতি অনুসারে দেখি, এটা আমরা ডান পক্ষ আর বাম পক্ষ মিললে এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখন এই যে এখানের মধ্যে বলছি না চক্রের সংখ্যা, চক্র বেনজিনের মধ্যে দেখো তো, বেনজিনের মধ্যে যদি বেনজিনটা আট করো এখানের মধ্যে এটা চক্র কয়টা? একটা না? তাহলে এখানে এন এর ভ্যালু 1 হবে। এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু 1 হবে। কেন? কারণ এটা চক্র তো একটাই। ন্যাপথলিনের ক্ষেত্রে কত হবে? 2 হবে। তখন আপনি ন্যাপথলিনেরটা ট্রাই করতে পারেন। সো এন এর মান কত হবে এখানে? এন এর মান বেনজিনের ক্ষেত্রে 1 হবে। তাহলে আমরা এখানের মধ্যে ভ্যালুটা বসাই 4 × 1 + 2। তাহলে পাই ইলেকট্রন, এটা আমরা পরে লিখতেছি, প্যারা নেই। তাহলে 6টা কি হবে বলো তো? পাই ইলেকট্রন। 6টা কি? পাই ইলেকট্রন। কিভাবে পাইলাম? সূত্রের মধ্যে বসাইলাম। এন এর মান 1। হাকেল তত্ত্ব অনুসারেও বলতেছে এরকম যদি একটা চক্র হতে হয়, তাহলে তার মিনিমাম কয়টা পাই ইলেকট্রন? মিনিমাম না, পাই ইলেকট্রন হতে হবেই 6টা। তো আমরা যখন বেনজিনটাকে আলাদাভাবে আট করলাম, যখন দেখলাম এই যে এই ভিতরের গুলো পাই বন্ড, একটা পাই বন্ডে দুইটা ইলেকট্রন, একটা দুইটা তিনটা পাই বন্ড, তিনটা পাই বন্ডে 6টা ইলেকট্রন। সো এখানের এই যে বেনজিনে 6টা পাই ইলেকট্রন রয়েছে, সূত্রেও বসাই দিলাম যে হ্যাঁ, একটা চক্র হইলে
6টা পাই ইলেকট্রনই দরকার। দুই পাশে যখন মিলে যাবে তখন আমরা বলবো এটা একটা অ্যারোমেটিক যৌগ। সুতরাং আমরা যখন এইভাবে প্রুফটা এভাবে দিতে হবে আসলে, বুঝতে পারছো আমার কথা? সুতরাং তুমি একটু সাজিয়ে লিখতে পারো যতটুকু বুঝেছো, যা বলেছি সেখান থেকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। নিচে লিখবা যে সুতরাং বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেন? কারণ সেটা হাকেল তত্ত্ব অনুসারে মিলে গিয়েছে। সো আপনি চাইলে প্রথমে এটা লিখতে পারেন, তারপরে এটা সিরিয়াল ওয়াইজ দিতে পারেন, অথবা প্রথমে এটা লিখে পরে এটা দিতে পারেন, কোনো প্যারা নাই। এই ক্ষেত্রে কোনো প্যারা নেই, আপনি সাজাই সুন্দর করে লিখলেই আসলে হবে। সো বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা আজকের টপিক গুলো বুঝতে পেরেছো। সো আমি যে একটু আগের কথা বললাম হাকেল তত্ত্ব, এটা খ নাম্বার প্রশ্নে চলে এসেছিল। সো এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিবা। আমি যেখান থেকে যতটুকু পড়িয়েছি সেগুলো এখান থেকে ততটুকু পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে, এর বাইরে কোনো কিছুই পড়তে হবে না। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে টোটাল 6টা ক্লাস হবে আমাদের। আজকে প্রথম ক্লাস গেল, তোমরা যদি 6টা করতে পারো এই অধ্যায় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আমি প্লে লিস্ট আকারে আবার ইউটিউব চ্যানেলে এটা সাজিয়ে দিব, তোমরা দেখে ফেলবা। এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলবা, এবং কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।